সুপ্রিয় দর্শক, আমি আহমেদ সালেহীন স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অনুরোধ করেছেন কেউ যেন মানুষের কষ্টের কারণ না হন। এদিকে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে তেলের পর্যাপ্ত মজুদ থাকলেও বৈশ্বিক পরিস্থিতির কারণে রেশনিং ব্যবস্থা চলবে। অন্যদিকে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান জ্বালানি সিন্ডিকেট বন্ধে সরকারকে কঠোর হওয়ার তাগিদ দিয়েছেন। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় কারো কষ্টের কারণ না হই। এ বিষয়ে কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন আজিজুল বারী হেলাল, সংসদ সদস্য বিএনপি, এবং অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জামাত ইসলামে। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দিব আজকের প্রধান শিরোনামগুলো। ইরানের তেল ও পানি শোধনাগারে হামলা, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, দেশে জ্বালানি সংকটের শঙ্কায় পাম্পে দীর্ঘ সারি, তেল গ্যাসবাহী জাহাজ আসায় হবে না সংকট। ঈদের আগেই সরকারি ভাতা পাবেন ইমাম পুরোহিতরা, 14 মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মসজিদে 10,000, মন্দির গির্জা প্যাগোডায় 8,000 টাকা, মিলবে উৎসব ভাতাও। গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদান রাখায় অদম্য নারী সম্মাননা পেলেন বেগম জিয়া, গ্রহণ করলেন নাতনি জাইমা। নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখবে ফ্যামিলি কার্ড, বললেন রাষ্ট্রপতি। ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম, মাসুদ ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেফতার, পাঠানো হয়েছে 15 দিনের রিমান্ডে, অবৈধ অনুপ্রবেশের অভিযোগ। এবং গুমের মতো অপরাধ করেও অনুশোচনা নেই শেখ হাসিনার, বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার অভিযোগ মির্জা ফখরুলের, ভুক্তভোগীর পরিবারকে সুরক্ষা দেবে সরকার। দর্শক, রমজান এলেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে লাগামহীন মূল্য বৃদ্ধি হতে থাকে এবং এসব বিষয় নিয়ে অনেক সময় আলোচনার জন্ম দেয়, একই সঙ্গে নাভিশ্বাস ওঠে সাধারণ মানুষের। সেসব বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নিজেও কিন্তু আহ্বান জানিয়েছেন কেউ যেন কারো কষ্টের কারণ না হন, সেই বিষয় নিয়ে আহ্বান জানিয়েছেন। সেই বিষয় নিয়ে আজকে আমাদের সম্পাদকীয়, সেখানে আমাদের অতিথি যারা রয়েছেন তাদের সঙ্গে এই বিষয়গুলি আজকে আলোচনা করব। প্রথমে প্রশ্ন করতে চাই আজিজুল বারী হেলাল। হেলাল ভাই, আপনি একটু আমাকে বলবেন, রমজানে দাম না বাড়াতে প্রধানমন্ত্রীর যে আহ্বান, এই অসাধু ব্যবসায়ীদের দমনে কি এটা যথেষ্ট হবে? এখন দেখেন, সরকার থেকে আহ্বান এবং মনিটরিং, এবং বিরোধী দলীয় নেতাও বলেছে যে সিন্ডিকেট বিরুদ্ধে দমনে সতর্কতা বলেছেন। প্রধানমন্ত্রীও বলেছেন যে কেউ যেন কারো কষ্টের কারণ না হই। এখন এই যে ব্যবসায়ীদের আগে আমরা অসাধু বলছি, অসাধু কি জন্য হচ্ছে? যে দেখবেন রমজান মাসে বিভিন্ন দ্রব্যমূল্যের কিছু নির্দিষ্ট দ্রব্যের আপনার চাহিদা বেড়ে যায়, কিছু নির্দিষ্ট দ্রব্যের চাহিদা বেড়ে যায়। চাহিদা বাড়লে তখন ন্যাচারালি অর্থনীতির ভাষায় দাম বাড়ে। কিন্তু আমরা বলছি যে আপনি তো এই দ্রব্যটা যখন কিনেছেন বা যখন সংগ্রহ করেছেন, তখন আপনার যে দামে আপনি কিনেছেন তার থেকে কিছু দামে হয়তো আপনি বেশি দামে বিক্রি করলেন লাভ রেখে। কিন্তু রমজান এসছে, চাহিদা বাড়ছে। এখন অর্থনীতির ভাষায় বলতে গেলে চাহিদা বাড়লে দাম বাড়ে। কিন্তু আমাদের এই যে বর্তমান একটা পবিত্র রমজান মাস, যারা ব্যবসায়ী আছেন তারা মানুষকে যেন এইটা 100 টাকা দিনই 200 টাকা বিক্রি করার এরকম কোনো প্রবণতা না দেখায়। এখন আমাদের এইবার রমজানে কিন্তু যেভাবে দ্রব্যমূল্য প্রত্যেকটা রমজানে যেভাবে লাফিয়ে লাফিয়ে ঊর্ধ্বগতি হয়, আমরা সেখান থেকে এবারে কিছুটা স্বস্তিতে আছি যে দাম হয়তো কিছুটা বেড়েছে, কিন্তু এটা নিয়ে খুব একটা বেশি আর কি আপনার সমস্যা হচ্ছে না। এখন যেই সমস্যাটা হচ্ছে সেটা হলো যে বৈশ্বিক যে একটা প্রবলেমের মধ্যে বাংলাদেশ ঢুকে গেছে, যার প্রভাব এখনো পড়া শুরু করেনি, আরও পরে করবে। সুতরাং এই রমজান মাসকে বৈশ্বিক প্রভাবের কারণে ব্যবসায়ীরা যদি দাম বাড়িয়ে দেয়, তাহলে সেটা অন্যায় হবে এবং তাদেরকে উপর ব্যবস্থা নেওয়া উচিত।
কিভাবে ব্যবস্থা নিচ্ছেন, কিভাবে নেবেন? না, এই যে আমি বললাম যে আমাদের ভ্রাম্যমাণ যে আদালতগুলো রয়েছে, ভ্রাম্যমাণ যে টিম, ম্যাজিস্ট্রেটের টিম রয়েছে, আমাদের যে ভোক্তা অধিকার পরিষদ রয়েছে, তারা এইসব বিষয়ে মনিটর করবে। আর সবচেয়ে বিষয় হলো কি যে আপনি আইন কানুন দিয়ে মানুষের এই নৈতিকতাকে আপনি শৃঙ্খল করতে পারবেন না। মানুষকেও নৈতিক হইতে হবে, যে তিনি যে জিনিসটা রমজান এসছে, চাহিদা বাড়ছে, দাম বাড়িয়ে দিতে হবে, এই নৈতিকতা থেকে এই অনৈতিক কাজ থেকে বেরিয়ে আসতে হবে, বুঝছেন? যে আমি বিভিন্ন দেশে দেখেছি, ইভেন ইন্ডিয়ার মতো দেশে আমি দেখেছি, আমি একবার পুজোর সময় ইন্ডিয়া গিয়েছিলাম, সেখানে দেখি পূজা উপলক্ষে জিনিসপত্রের দাম কমে গেল, ছাড় দেয়। আমি ইউরোপে দেখেছি যে বড়দিন, ক্রিসমাস ডেতে তারা তখন এই দাম কমে যায়। কিন্তু আমাদের দেশে কি এমন হয় যে এই সমস্ত উৎসবে, পবিত্র উৎসব, এমনি উৎসব উদযাপনে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়? তখন ওই যে অর্থনীতির ওই ভাষাটা ব্যবহার করে যে চাহিদা বাড়লে দাম বাড়বে। কি করবেন তখন? সেই জন্য বলছি যে যে অন্তত আমাদের এই যে ঈদ, রোজা, আরো যে পূজা পার্বণ যেগুলি আছে, এইটাকে মানুষকে সাথে সবাই যাতে অংশগ্রহণ করতে হবে, সবাই সমান আনন্দ উপভোগ করতে হবে, ব্যবসায়ীদের এইখানে মুনাফা করতে হবে, এই মনোভাব থেকে সরে আসতে হবে। এবং সরকারকেও, বিশেষ করে আমাদের এই সরকার, প্রধানমন্ত্রী যারা বলেছেন যে কেউ যেন অন্যের অস্বস্তির কারণ না হয়, যদি হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জি আতিক ভাই, এবার আপনার কাছে যেতে চাই, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর যে আহ্বান, এই আহ্বানের আগে একটু বলতে চাই যে আমরা দেখি রমজানে সবসময় ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের, সেটি কি এবার কি আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুটা লাগাম টেনেছে বা স্থিতিশীল আছে মনে হয়? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ-আলোচক এবং যারা শুনছেন সবাইকে আমরা শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। দেখুন, বাংলাদেশে এটা আমরা দেখে অভ্যস্ত যে কোনো উৎসব যখন আসে কিংবা যেই সময়ে যে জিনিসের চাহিদা বাড়ে, মানুষ ধরেই নেয় ওই সময় জিনিসের দামটা বাড়বে। দেখুন, রমজান আসলেই আগে থেকে সরকার বলে যে এবার জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকবে, দাম বাড়বে না। তার মানে একটা ধারণা বদ্ধমূল আমাদের হয়ে গেছে যে না, আমরা এই সময় জিনিসপত্রের দাম বাড়বে। এবং বাংলাদেশের এক শ্রেণীর ব্যবসা বলে এক শ্রেণীর ব্যবসায়ীরা সুযোগ খোঁজেন। দেখুন, বাংলাদেশের যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, আমি প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে স্বাগত জানাই। আমি আশা করি উনি এর সাথে কার্যকর পদক্ষেপ নেবেন যাতে এটা ওনার বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না থাকে। বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির একটা কারণ সিন্ডিকেট, সবাই আমরা জানি, কিন্তু এটা ভাঙবে কে? অনেকে বলেন এর সাথে রাজনৈতিক একটা কি থাকে, যোগসাজশ থাকে। কারণ একজন ব্যবসায়ী শুধুমাত্র ব্যবসায়ী হয়ে তার রাজনৈতিক কোনো ইনভলভমেন্ট ব্যতীত তিনি চাইলে কিছু করতে পারেন না, তিনি আইনের আওতায় চলে আসবেন। এবং তিনি একটা জায়গায় কোনো না কোনো জায়গা থেকে হয়তো তিনি একটা ব্যাকআপ পাবেন এই আশা করে তিনি কি করেন, এই কাজটি করে থাকেন। আমরা মনে করি সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদেরকে কঠোর অবস্থান, যদি আমরা সত্যিকারই জনগণের জন্য দ্রব্য সামগ্রী কম মূল্যে আমরা দিতে চাই, যেখানে যেখানে সরকার অবশ্যই জানে, এটা কেউ না জানার কথা না, সেই জায়গাতে কঠোর হতে হবে। দ্বিতীয়, আমরা দেখি একটা ট্রাক যখন নিয়ে আসে, বিশেষ করে ঢাকা শহরে বহু জায়গায় কিন্তু তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বেনামে চাঁদা দিতে হয়। এই যে আপনার ট্রাক ভাড়া বেড়ে যায়, আবার যেখানে সব রাখা হয় সেখানে এক ধরনের কী আছে, চাঁদাবাজি হচ্ছে। এগুলোকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন যে একটা ট্রাক যদি কম দামে আসতে পারে। দেখুন, প্রান্তিক শ্রমিক কিন্তু টাকা পায় খুবই কম, যিনি উৎপাদন করেন। টাকাটা বাড়ে কোথায়? পরিবহন খরচ বাড়তেছে, সিন্ডিকেটটা বাড়াচ্ছেন, আবার মাঝে হলো এখানে ওই যে বিভিন্ন ধরনের তার যাতায়াত খরচটা বেড়ে যাচ্ছে। যদি এগুলোকে সরকার নিয়ন্ত্রণ করতে পারেন, আমার কাছে মনে হয় এটি খুব সহজেই জনগণের কাছে সুলভ মূল্যে যে কোনো পণ্যই সরকার সেখানে পৌঁছাতে পারবেন। নেক্সট হচ্ছে আপনাকে বাজার মনিটরিং করতে হবে। আমরা খেয়াল করলাম, যদিও মিডিয়া খুব বেশি আসে না, যারা জামাতের এমপি হয়েছেন সবাই বাজারে যাচ্ছেন, বাজারের দাম জানছেন, কেন বাড়ছে খোঁজখবর নিচ্ছেন। এবং আপনি জ্বালানি তেলের দাম নিয়ে দেখলাম অনেক নতুন এমপিরা তারাও কিন্তু বিভিন্ন পেট্রোল পাম্পে যাচ্ছেন, খবর নিচ্ছেন কী অবস্থা। যদি জনপ্রতিনিধিরাও তার জায়গা থেকে সক্রিয় হন যে কেন হচ্ছে, সমস্যাটা কোথায়। দেখুন, যদি একটা পণ্য মাত্র এক সপ্তাহ দাম বাড়ে, তাই কিন্তু 1000 কোটি টাকা কিন্তু কী হয়ে যায়, লোপাট কিন্তু হয়ে যায়। এবং অনেক সময় দেখা যায় দাম বাড়তেছে, সরকার পদক্ষেপ নিচ্ছে, এর মধ্যে কি হয়ে যায়,
ও ব্যবসা যা সে করে ফেলে, পরে আস্তে দ্রব্যটা নিয়ন্ত্রণে চলে আসে। আমার কাছে মনে হয় সরকার যদি আন্তরিক হন, যেহেতু বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে যাতে জনগণ সুফলটা পায়, যদি সেই পদক্ষেপটা নেওয়া যায়। এই জন্য যেখানে যেখানে মানুষরা মজুতদারা করেন, দেখুন এই তেল নিয়ে আমরা দেখি নানা জায়গাতে, অনেক জায়গায় তেল নিয়ে গোপনে নাকি সংগ্রহণ করতেছেন। এই যে বাংলাদেশের একটা অবস্থা আমাদের, এটি আসলে আমাদের জাতির একটা সমস্যা বলবো আমি। যে যখন হেলাল ভাই তো বলছিল নৈতিকতার একটা প্রশ্ন আছে এটা এখানে অবশ্যই, আসলে। কারণ আপনি ব্যবসা করেন যাই করেন, মানুষকে যদি আপনি জুলুম করেন, জুলুম কিন্তু জুলুমই। এই যে আপনি জোর করে দাম বাড়িয়ে দিলেন, জুলুম না এটা? সে যে দলেরই হোক বা যে অবস্থানই হোক। আমরা মনে করি সরকারি সিন্ডিকেটের বিরুদ্ধে যাতে করে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে কোনো ব্যবসায়ী সিন্ডিকেট গড়ে উঠতে না পারে, যাতে নির্বিঘ্নে একটা পণ্যবাহী ট্রাক কিংবা লরি যেই হোক সে কোথাও বাধার সম্মুখীন না হয়ে, কিংবা কাউকে তার যেটা মানে চাঁদা তাকে দিতে হয় যদি কোথাও না দিতে হয়, আশা করা যায় যদি মানে আমাদের ট্রান্সপোর্ট খরচটা কমে আসে। এবং যেখানে আমাদের কারম বাজার কেন্দ্র আমরা শুনি কিন্তু যে কারম বাজারও বড় একটা সিন্ডিকেট গ্রুপ কাজ, যদি এখন দেখলাম যে নতুন জামাতের এমপি ভূমিকা রাখছেন, জানি না কতটুকু সফল হবেন। যদি সেটাও সফল হওয়া যায়, আশা করি মানুষের দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ হবে এবং সরকারকে তা কার্যকর করে দেখাতে হবে। আমার যেটা মুদ্রা কথা হচ্ছে, সরকার চাইলে সবই সম্ভব। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, তার হয়তো তিনি জায়গা থেকে বলেছেন যদি সরকারের উনি তো সবগুলো ইতিবাচক অর্গান দেখেছি কাজ ওনার করে, বক্তব্য অবশ্যই এবং ওনার ইতিবাচক, কর্মকাণ্ড অবশ্যই কিন্তু- ইতিবাচক। কিন্তু যাতে করে বক্তব্যটা সুফল জনগণ পায়, সেই পদক্ষেপটা যেখানে যেখানে বক্তা অধিকার আছেন, মজুতদারের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে, যেখানে ম্যাজিস্ট্রেটের ভূমিকা রাখেন, জনপ্রতিনিধিরা ভূমিকা রাখেন, সরকারের বিভিন্ন অর্গান ভূমিকা রাখেন, আশা করা যায় সরকারের চেয়ে বড় কিন্তু কেউ হতে পারে না। যদি সরকার আন্তরিক থাকে, অবশ্যই সেখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এসে কাজটা সুযোগ হবে, এটি আমরা মনে করি। জি হেলাল ভাই, আপনি একটু বলবেন যে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় আমরা কিন্তু দেখেছি বিগত সময়গুলোতে যে বাজার সিন্ডিকেট একটি রাজনৈতিক প্রশ্রয়ের মধ্যে আসলে ছত্রছায়া থাকে, যে কারণে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। তো আপনাদের সরকার এবার সেখানে সিন্ডিকেট ভাঙার জন্য কি করতে পারে? আমাদের কিন্তু আপনি যে সরকারের সংসদ সদস্য প্রথম একজন। বক্তব্য আপনি দেখবেন যে অসাধু ব্যবসায়ীদের যে সিন্ডিকেট বা অসাধু যে সিন্ডিকেট, তার কোনো রাজনৈতিক পরিচয় নেই, তাকে কঠোর হস্তে দমন করা হবে। এখন পর্যন্ত আমরা একটা স্বস্তির মধ্যে আছি। আমি প্রথমেই বলেছি যে এই যে আতিকুর রহমান অ্যাডভোকেট যেটা বললেন যে এখন পর্যন্ত কিন্তু ওই যে মজুতদার, রোডে রোডে চাঁদাবাজি যেগুলো হচ্ছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা নাহলে এটা নিয়ে আরও বেশি আপনি রিপোর্টিং দেখতেন, তাই না? এখন বক্তব্য হলো যে দেখেন সরকারের পক্ষে যতটুকু করা সম্ভব তার থেকেও বেশি করবে সরকার তার নিজের প্রয়োজনে, তাই না? এবং সরকার সেভাবে পদক্ষেপ নিচ্ছে। এখন আমার বক্তব্য হলো যে হুজ্জুতে বাঙালি বলে একটা কথা আছে, আপনার বিচারপতি হাবিবুর রহমানের একটা সুন্দর বই আছে, হুজ্জতে বাঙালি, হুজুগে বাঙালি। এই যে দেখেন যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগলো, আমাদের দেশে যারা গাড়ি মালিক, গাড়ি চালায়, তাদের কাছে খবর উঠে গেল আপনার তেল নেই, ডিপোতে তেল নেই। আপনাদের পত্রিকাগুলো লিখলো যে কতটুকু তেল আছে আমাদের রিজার্ভে, মানে আমাদের ডিপোগুলোতে, তারও একটা দেখলাম খতিয়ান বেরোয় গেল। মানুষ চিন্তা করলো আমি যদি গাড়ি না চালাতে পারি, চলে গেল পাম্পে, পাম্পে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় এবং সবাই ট্যাঙ্কি ভরে তেল নিবে। দেখেন এটা একটা হুজুগ না, যেখানে বলা হচ্ছে আমাদের আগামী 1-2 মাসের মজুত রয়েছে, 2টা জাহাজ ইতিমধ্যে ভিড়েছে, গতকালকে দেখলাম হরমুজ আরো 6টি জাহাজ ভিড়ছে, কাতার থেকে আমরা এলএনজি আনি, মানে সংকটের কোনো সম্ভাবনাই নেই, কিন্তু সংকট তৈরি হয়েছে। কিন্তু আপনি দেখেন যে কিভাবে হুজুগ করলো যে তেল নেই, মনে হচ্ছে তেল পাওয়া যাবে না। এখন আমরা রেশনিং ব্যবস্থা করেছি, তাই না, তেলের জন্য। তারপরে আরো কিছু আপনার সাশ্রয় করবার জন্য কৃচ্ছতা সাধনের কথা বলেছি, বিদ্যুতে, বিভিন্ন জ্বালানিতে অনেক আমরা ফর্মুলা দিয়েছি, অনেকগুলো কাজ হচ্ছে। কিন্তু আমার বক্তব্য যে মানুষের যে হুজুগ, এই হুজুগটা আপনি থামাবেন কি করে? যে রোজা আসছে, চিনি পাওয়া যাবে না, চিনি বাজারে অঢেল রয়েছে, পাওয়া যাবে না, সোয়াবিন তেল বাজারে অনেক জায়গাতে নেই রয়েছে বলছে। মানে এই যে মানুষের একটা মানে এটা প্রোপাগান্ডা বলবো যে এটা পাওয়া যাবে না, সেটা পাওয়া যাবে না। পত্রিকাগুলো আমরাও চাকরিতে বলছি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই যে হুজুগটা, এই হুজুগটা আপনি এই হুজ্জতে যে বাঙালি কথাটা বিচারপতি হাবিবুর রহমান বলছেন, তিনি রাইটলি বলেছেন। আমি তো এক জায়গায় পড়েছিলাম যে যখন করোনা ভাইরাস হয়
তখন এই করোনা ভাইরাস যদি মানুষ দেখতে পারতো, যেহেতু মাইক্রোস্কোপিক দেখা যায় না, তাহলে বাঙালি ওই করোনা ভাইরাস দেখতে যেত, ওটা যে আক্রমণ, ওটা যে একটা আপনার সংক্রামক ব্যাধি, এটা মানত, তারপরেও দেখতে যেত। মানে হুজুগ সম্বন্ধে বলতে গিয়ে বিভিন্ন লেখক সাহিত্যিকরা এরকম বলছে। তা আমি দেখলাম যে রোজা আসছে, রোজার 15 দিন আগের থেকেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। তার মানে কি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ছিল না? ছিল তো। এখন আপনি কথা বলে 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 একটা প্রোপাগান্ডাই কব, এটা একটা ন্যারেটিভ তৈরি করলেন যে দ্রব্যমূল্য বেড়ে যাবে, প্রত্যেক দ্রব্যের মূল্য বেড়ে যাবে। এই জন্য বলছি যে এই হুজুগটা আগে মানুষের কমাতে হবে। আপনি স্রেফ তেল নিয়ে দেখেন, কিছুই না, সব ঠিক আছে। এইটা যদি সিন্ডিকেট করতো, যাদের মজুদে এখন তেল আছে, তা এখন তো বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে, কিন্তু আমরা তো তেলটা আগেই কিনে রেখেছি, তাই না? আর তেল বাড়বে না বলে ঘোষণা দিয়েছে সেটা যদি সরকার। এখন বলতো যে আমরা তেল দাম বাড়িয়ে দেবো, যেহেতু বিশ্ববাজারে তেল পাওয়া যাচ্ছে না, উল্টা পাল্টা আওয়ামী লীগ আমলে সব বলতো। আমরা তো সেটা কি করছি যে তেলের যথেষ্ট মজুদ আছে, আগের দামেই তেল কেনা রয়েছে, সুতরাং তেল আপনারা একই মূল্যে পাচ্ছেন। রেশনিং করেছি এই জন্যই, যদি যুদ্ধটা লঙ্গার টাইম হয় তাহলে আমাদের সাশ্রয় হতে হবে, তাই না? তখন তো আমরা তো আর, আপনি তেলের মজুদটা করবেন কোন জায়গায়? বাংলাদেশেতে যে কটা রিফাইনারি আছে, পদ্মা, মেঘনা, যমুনা, এরকম কটা রিফাইনারি আছে, এদের তো ক্যাপাসিটি থাকতে হবে। কত আপনি তো 1 বছর তেল একবারে মজুদ করতে পারেন না। সাধারণত আমি যতদূর জানি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন খুব সম্ভব, ওরা মানে 1 বছরের 6 মাসের মানে 15 থেকে 20 দিনের তেল মজুদ রাখে, এরপরে মানে সাপ্লাই চেন থেকে আসতেই থাকে। সুতরাং সাপ্লাই চেনটা যদি খোলা থাকে তাহলে কিন্তু তেলের কোনো সমস্যা নেই। সাপ্লাই চেন বন্ধ হয়ে যায়, সেজন্য আপনি তেল মজুদ করবেন, সে মজুদের ক্যাপাসিটি তো আপনার নেই, তাই না? এটা মজুদ করে রাখারও বিষয় না। 15 দিনের তেল আসে, 15 দিন 16 দিনের জন্য তেলটা আসে, এটা বিক্রি, আবার পাইপলাইনে আরও তেল আসতে থাকে। কিন্তু মানুষের হুজ্জত হলো তেল পাওয়া যাবে না, পুরো সংক্রামক ব্যাধির মতো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লো, এবং পেট্রোল পাম্পগুলোতে লাইন ধরে একটা ক্রাউড সৃষ্টি হচ্ছে। এখন আল্লাহর রহমতে বিএনপি সরকারের একটা ভালো উদ্যোগে, যেহেতু তেলের পর্যাপ্ত মজুদ আছে, রেশনিংয়ের ব্যবস্থা করা হয়েছে, যে সিডান গাড়ি, জিপ গাড়ি, অন্য গাড়ি কী পরিমাণ তেল, মোটরসাইকেল কী পরিমাণ তেল পাবেন, তারপরে লাইটিং ব্যবহারের জন্য কতগুলো নিয়মকরণ করলো। শুধুমাত্র এগুলো করা হয়েছে যে লঙ্গার টাইম যদি যুদ্ধটা চলে, তখন তো বিশ্বের সবাই আসলে বিপদে পড়বে, তাই না? হুজুগটা যদি কমে যায়, হুজ্জতে বাঙালির নাম থেকে যদি সরে আসি, তাই দেখবেন যে রমজান আসছে, ঈদ আসছে, জামা কাপড়ের দাম বাড়াতে হবে, ঈদ আসছে, সেমাইয়ের দাম বাড়াতে হবে। এই যে এটা হুজুগ তো, একটা পত্রিকাও লিখতে থাকে, দেখি আমরাও টকশোতে বলতে থাকি, সবাই বলতে থাকে ঈদ, এটা বলতে থাকে কি জন্য? ইতিহাসে এটা ছিল। তো এখন তো আমরা 17 বছরে আন্দোলন সংগ্রাম করে একটা রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে আমরা একটা গণতন্ত্রের পথে যাচ্ছি। সুতরাং আমাদের সবাইকে ব্যাপারে আপনার সজাগ থাকতে হবে, হুজুগ যেন সৃষ্টি না হয়, গুজব যেন সৃষ্টি না করা হয়। আতিক ভাই, সেটা একটু বলবেন যে জ্বালানি সিন্ডিকেট মোকাবেলায় সরকার কি ধরনের পদক্ষেপ নিতে পারেন, আপনি কি মনে করেন? দেখুন, আমরা মনে করি এখানে সরকারকে সিন্ডিকেটগুলোকে আগে চিহ্নিত করতে হবে। বিশেষ করে বাংলাদেশে যাদেরকে লাইসেন্স দেওয়া সরকার দিয়েছে, সরকার জানেন কারা এগুলো করছেন। সেক্ষেত্রে সরকারকে তার জায়গা থেকে মনিটরিং করতে হবে, কারা এগুলোকে সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন কিংবা গোপনে মজুদ করছেন, কিংবা যারা কৃত্রিম সংকট তৈরি করছেন। যে হেলাল ভাই বললেন, আমরা আমাদের নজরে পড়েছে আসলে যে পরিমাণ মানুষ হলো আপনার পেট্রোল পাম্পগুলোতে লাইন ধরে আছে, মানে মনে যার তেল প্রয়োজন না সেও নিচ্ছেন, এবং অস্থিরতা আমি তেল পাবো কিনা, এটা পুরো দেশে চলছে আসলে। আমরা মনে করি এখন যতটুকু আমরা খবর পাচ্ছি যে জাহাজগুলো বাংলাদেশে আসতেছে, ইতিমধ্যে এটা আগের সরকার সম্মত অনুমোদন করে দিয়েছেন। যদি এটাকে আমরা নিয়মতান্ত্রিক পন্থায় আমরা সরবরাহ করতে পারি, মানুষকে আশ্বস্ত করা জরুরি। দেখুন, এটা কিন্তু আসলে মিডিয়ারও দায়িত্ব আছে যে আপনারা যতটুকু আমাদের এই পর্যন্ত মজুদ আছে, আশা করি সংকট আমাদের হবে না যদি ব্যতিক্রম কিছু না ঘটে যায়। এই অস্থিরতাটা আসলে আমাদের নিরসন করতে হবে, এবং যেই জায়গাগুলোতে কৃত্রিম সংকট তৈরি করা হয় কিংবা আমাদের পর্যাপ্ত মজুদ থাকার পরও যে নাই, এই যে নিউজগুলো করা হয়, ও সময় দেখি যে এই ধরনের সংকটের ক্ষেত্রে নানা ধরনের নিউজও কিন্তু কাজগুলো ভাইরাল হয়ে যায়, যে তেল সংকট নাই, কিছু জনহুমড়ি খেয়ে পড়ে। মনে আজ থেকে সব মানে সেই ফ্যাসিবাদের আমলে তেলের দাম বাড়বে,
এই ঘোষণার পরে রাত 12টার সময় সেখানে কি হয়ে গেছে, সব পেট্রোল পাম্পে মানে মোটরসাইকেল গাড়ি গিয়ে ভরে গেছে। বাড়বে আগামীকাল, আজকে আমার পুরো গাড়ি কি করতে হবে, ফিল আপ করে নিতে। এই যে একটা বিষয়গুলো আছে, এগুলো আমাদেরও একটা অস্থিরতা প্রবণ জাতি আমরা আছি, কিন্তু সরকারকেও তার জায়গা থেকে আসলে দায়িত্ব পালন করতে হবে, জনগণকে আশ্বস্ত করা যে না, যাতে সবাই আশ্বস্ত হতে পারে না আসলে যা হচ্ছে এটা যৌক্তিক আছে, আমরা আছি। এবং বিরোধী নেতা যে কথা বলেছেন যে জ্বালানি যে সিন্ডিকেটটা, এটা কিন্তু বাংলাদেশে হয় বহু জায়গায় পাচ্ছে, যে এই ধরনের তারা তেল গোপনে তারা কি করছেন, তার সংগ্রহ করছেন, এগুলোকে নিয়ন্ত্রণ করা যায়, যে আতিক ভাই, আস্থার অন্য বার্তা দেওয়া প্রসঙ্গে যায়। যেতে আশা চাই, করি তারা এই জ্বালানি জিনিসটা তেল এবং আমাদের দ্রব্যমূল্যের কথা নিয়ন্ত্রণ শুনেছি। করতে পারবে। এখানে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে ওসমান হাদি হত্যার যে মূল 2 আসামি তারা ভারতে গ্রেফতার হয়েছে এবং রিমান্ডে নেওয়া হয়েছে তাদেরকে 15 দিনের। এই বিষয় নিয়ে আসলে আপনারা কি বলবেন, যেখানে হাদি হত্যার বিচার নিয়ে বেশ আলোচনা চলছিল এবং ভারতের প্রতি একটা দাবি তোলা হয়েছিল তাদের ওখানেই আসামিরা রয়েছে, কিন্তু ভারত বলেছিল তাদের ওখানে আসামি নেই, তারা দুজন কেউই ছিল না, কিন্তু ঠিক ভারত থেকে গ্রেফতার হলো। যে এটা প্রথম হচ্ছে আমার জন্য ভালো একটা খবর। যারা আমরা ওসমান হাদি ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো যারা ওসমান হাদির আমরা বিচার চেয়েছি হত্যাকাণ্ডের, আমরা সবাই খুব খুশি যে অন্তত পক্ষে বাইরের দেশে হলেও আসামিরা কী হয়েছেন, তারা গ্রেপ্তার হয়েছেন। এর সাথে আমরা বিগত সরকারকে দায়ী করি। বিগত সরকারের সময় আমরা অনেক বলেছি, কিন্তু এটা কিন্তু আমরা আসলে কোনো বিচার পাওয়া যায়নি। আসামিরা আসলে কোথায় আছেন সে ব্যাপারেও সুনির্দিষ্ট কিছু বলা হয়নি। বিশেষ করে বড় ব্যর্থতা ছিল না, সরকার থেকে কিন্তু বলা মানে হচ্ছিল যে হত্যাকাণ্ড- ভারতে আছে, অনেক ভারতে পরে পালিয়ে গেছে, এটা অনেক কিন্তু বলেছিল বারবার। অনেক পরে বলা হয়েছে, প্রায় 1.5 থেকে 2 মাস পরে। এবং যেটি হলো আপনার ঘটনা ঘটিয়ে নির্বিঘ্নে পালিয়ে যেতে পারাটা শুধু বড় ব্যর্থতা। এটা ঘটনা ঘটার পরে যেই সব অর্গানগুলোকে উইংগুলোকে আপনি অ্যাক্টিভ করবেন, তার আগে তিনি ভারতে পালিয়ে গেছেন। এখন যেটি হচ্ছে যে যেহেতু তারা ওখানে অ্যারেস্ট হয়েছেন, আমরা বলবো যে বাংলাদেশ এবং ভারতের একটা কিন্তু বন্দি বিনিময় চুক্তি আছে, জি, তার আলোকে তাদের দেশে আনতে হবে এবং এটা বেশি সময় ক্ষেপণ করা যাবে না। এবং কারা এর সাথে আসলে সম্পৃক্ত, একটা হত্যাকাণ্ড কিন্তু 2 জন ঘটায়নি, নিঃসন্দেহে এর পিছনে বড় একটা শক্তি আছে। কারা এর পিছনে ভূমিকা পালন করেছে তাদেরকে দ্রুত সময়ে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আমাদের বর্তমান সরকার পদক্ষেপ গ্রহণ করবেন, তারা কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করবেন এবং ইমিডিয়েটলি করবেন, এবং তারা এনে তাদেরকে বাংলাদেশের আইনে যে দৃষ্টান্তমূলক শাস্তি, এখানে তাদেরকে আবার তাদের রিমান্ডে আনতে হবে। কারণ তারা কেন একটা ঘটনা পুরো বাংলাদেশে নাড়িয়ে দিয়েছে। সুতরাং এই 2 জন ব্যক্তির পিছনে তারা এবং নেপথ্যে কারা আছেন, যে সবাইকে উদ্ঘাটন করা যায়। আশা করা যায় বাংলাদেশে যে আইনের শাসনের কথা আমরা শুনতে পাচ্ছি এখন প্রধানমন্ত্রীর মুখ থেকে, তাহলে আমরা আশ্বস্ত হব না আসলে সেখানে আইনের শাসনটা কায়েম হবে। দ্রুত তাদেরকে নিয়ে আসতে হবে। কারণ এই আইনে আসার প্রক্রিয়াটাও তো কিন্তু একটু জটিলতা আছে, কারণ তাদেরকে যে অভিযোগে ধরা হয়েছে সেটা অবৈধ অনুপ্রবেশের অভিযোগে। সেখানে কিন্তু সেই আদালতে, তাদের দেশের আদালত এবং তাদের যে আইন সেই অনুযায়ী তাদের শাস্তি হবে, তারপরে হয়তো বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়টা আলোচনা হতে পারে। দেখুন, এরকম অভিযোগ তো আমাদের মানে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী লম্বা সময় কিন্তু তিনি ভারতের কারাগারে আটক ছিলেন। যদি সরকার আন্তরিক হন, তাকে কিন্তু আইনি প্রক্রিয়া মোকাবেলা করে দেশে ফিরতে হয়েছিল। আমার আলোচনা শুরু করুক, কয়েক তারা দফা, জি, আলোচনা জি। শুরু হোক। আমাদের আলোচনা শুরু হলে একটা প্রক্রিয়া বেরিয়ে আসবে। দেখুন, যদি উভয় দেশের সরকার যদি মানে সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন, অনেক সময় আইনও কিন্তু সহজ হয়ে যায়। এটি সরকারের সদিচ্ছা, বাংলাদেশ সরকারের উদ্যোগ এবং ভারত দুই দেশের সরকার সম্পর্কের বিষয়টাও এবং আছে। ভারত সরকার যদি মনে করে না আমরা এটাকে দীর্ঘমেয়াদী না করে, কিন্তু জনগণের মধ্যে একটা ক্ষোভ আছে, তারা হাদি হত্যার বিচার চাচ্ছেন। বাংলাদেশের মানুষ মনে করেন পার্শ্ববর্তী দেশ তারা এই জায়গাটায় দায়িত্ব পালন করবে না। বাংলাদেশের একজন হত্যাকারী যেভাবেই হোক তারা সেখানে প্রবেশ করেছেন এবং তারা একদিন স্বীকার করেন না, এখন তো প্রমাণ হলো তারা সেখানে অ্যারেস্ট হয়েছেন। সুতরাং আইনি মারপ্যাচকে সামনে নিয়ে এসে যদি দ্রুত সময়ে পদক্ষেপ নেওয়া যায়, তাহলে বিচারটাও সহজ হবে এবং মানুষের মধ্যে একটা আস্থা জনগণের তৈরি হবে, না, দাবিকে আসলে আমরা- প্রায়োরিটি দিতে হবে। হেলাল ভাই, আপনি একটু বলবেন এই বিষয়টাতে। সেটাতে গ্রেফতার তো হয়েছে 2 জন, কিন্তু আমরা দেখেছি যে এর আগে বিগত সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বারবার শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য বা তাদেরকে দেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে বারবার অনুরোধ জানিয়েছিল, কিন্তু সেই বিষয়ে কিন্তু কোনো কর্ণপাত ভারত সরকার করেনি। এবং হাদি হত্যার যে আসামি 2 জন পালিয়ে গেছিলেন তাদেরকেও বলা হয়েছিল তারা ভারতে নেই, কিন্তু আজকে দেখা গেল ভারতেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এখানে কি বাংলাদেশের বর্তমান সরকার, আপনাদের সরকার, তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে কতটুকু কার্যকরী ভূমিকা পালন করবে? প্রথমে আপনাকে এই জিনিসটা দেখতে হবে যে এই হত্যাকারী যারা বাংলাদেশের, শুধু হাদি হত্যা না, বিভিন্ন হত্যাকারীরা, তাদের একটা পালিয়ে যাবার আপনার অভয় আশ্রম ছিল, একটা আশ্রয় কেন্দ্র হয়েছে। আশ্রয় কেন্দ্র ছিল। মানুষ বলতো ভারত, আমরাও বলতাম, তাই না, যে বাংলাদেশ থেকে একটা দুর্ঘটনা ঘটিয়ে টপ করে ভারতে চলে গেল।
এখন ভারতের থেকে যে তাকে গ্রেফতার করা হলো, উসমান হাদি হত্যার আসামি ফয়সাল, মনে হয় খুব সব তার নাম, জি, তাই না? ফয়সাল। ফয়সাল, তাহলে এবং কি আলমগীর। সন্ত্রাসীরা একটা বার্তা পেল না যে আসলে আশ্রয় কেন্দ্রগুলো একে একে ভেঙে যাচ্ছে? বাংলাদেশে থাকলে তো বাংলাদেশের পুলিশ প্রশাসন, ডিবি, গোয়েন্দা বাহিনী তাকে ধরতো। তখন বলা হয়েছিল ভারতে পালিয়ে গেছে। এখন ভারত তাৎক্ষণিকভাবে বলেছে যে আমাদের এখানে নেই। আমরা হলেও তাই বলতাম, আমরা খুঁজে পেলে, তাই না? প্রথমেই তো র স্টেটমেন্ট এগুলোই তো হয়। আপনি যখন অফিসিয়ালি বলবেন, আপনি নানান অনুসন্ধান চালিয়ে তারপরে তো বলবেন। কিন্তু আলটিমেটলি আমি যেটা বলতে চাচ্ছি, ভারত থেকে ধরা পড়েছে তারা দুইজন বনগাঁ এলাকা থেকে। তাইলে আমাদের দেশে যে সমস্ত সন্ত্রাসীরা এখন ওত পেতে বসে আছে যে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করে টুপ করে ভারতে চলে যাব, সেখানে গেলেও যে আশ্রয় পাওয়া যাবে না, তার একটা মেসেজ এটা হচ্ছে। এবং এইটা যদি সাস্টেইন করে এই মেসেজটা, যে এই যে যেমন ওসমান হাদি হত্যার আসামিকে ভারত থেকে গ্রেপ্তার করা হচ্ছে এবং এটা আমরা জানতে পাচ্ছি, এখন আমরা ওই যে এক্সট্রাডিশন ল, যে বন্দি বিনিময় চুক্তি যেটা বললো অ্যাডভোকেট আতিক, এক্সট্রাডিশন ল, এইসব বিনিময়ে তাকে নিয়ে আসবো, তাই না? এটা ঠিক আছে, এগুলো আইন কানুন যাই হোক আমরা নিয়ে আসবো। কিন্তু মেসেজটা কত সুন্দর হলো, আমি তাই বলছি যে সন্ত্রাসীরা পালাবার স্থান এখন আরো বিভিন্ন, মানে পালাবার স্থান তাদের যদি এভাবে গুড়িয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে কি সন্ত্রাসীদের উপর একটা সেখানে ভারতের crackdown হলো না? সদিচ্ছা লাগবে আসলে, কারণ ভারতে তো আপনার জুলাই অভ্যুত্থানের অনেক সেটাই আসামি বলছি, কিন্তু সেটাই ওখানে বলছি। আছে। আপনার শোনেন, আপনার কূটনীতিক রিলেশন এবং ওয়ার্কিং রিলেশন দুই রকম, তাই না? একটা দেশের সাথে আপনার ওয়ার্কিং রিলেশন সবসময় থাকবে, আবার কূটনীতিক রিলেশনও থাকবে। এগুলো আমি কিন্তু অন্য এই প্রসঙ্গে মেসেজটা তো যেতে চাই। খুব গুরুত্বপূর্ণ যে শেষ পর্যন্ত ভারতে তাদের পাওয়া গেছে, তার মানে ভারত সরকার তাকে ধরেছে তো। এখন আবার এরকম যদি সদিচ্ছাগুলো থাকে যে বাংলাদেশ থেকে কোনো সন্ত্রাসী পালিয়ে তাদের ওখানে যেতে পারবে না, আশ্রয় পাবে না, আশ্রয় পাবে, তাদেরকে- তাহলে কি হচ্ছে, সন্ত্রাসীরা একটু অনেকটা ভয় পেয়ে কমে গেল না? আসবে। অনেক কমে আসবে না? জি। এই মেসেজটাকে যেন আমরা ইনক্রিজ করতে পারি, এই মেসেজটাকে যেন আমরা ধরে রাখতে পারি যে আমাদের ভারতে সময় গেলেও কম, হেলাল ভাই, পাওয়া আমি যাবে একটু না। অন্য প্রসঙ্গে যেতে চাই আপনার কাছে। সেটা হচ্ছে যে আজকে আমরা দেখেছি যে ঢাকা 4 এবং ঢাকা 16 আসনের দুজন প্রার্থী বিএনপির যারা পরাজিত হয়েছেন, তারা আদালতে মামলা করেছেন বা আবেদন জানিয়েছেন, এবং তারপরে আদালত কিন্তু ব্যালট পেপার সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। এই বিষয়টাকে আসলে নির্বাচনে কোনো যেই ফলাফল এসেছে এবং বর্তমান সরকার বা সরকার গঠন করছে, কোনো প্রভাব ফেলবে কিনা? প্রভাব ফেলবে না, কারণ কি আপনাদের বাংলাদেশে 73 সালের প্রথম নির্বাচন থেকে শুরু করে আজকে 2026 সালের শেষ নির্বাচন পর্যন্ত একটা নির্বাচন দেখাতে পারবেন না যেখানে পরাজিত প্রার্থী বা কোনো সংক্ষুব্ধ প্রার্থী মামলা করে নাই। সুতরাং সে আদালত তিনি ওই 4 আর ওই আসনে 16 আসনের প্রার্থী হয়তো মনে করেছেন তার ভোটটা সঠিকভাবে গণনা করা হয়নি। আমরা যে খাতায় চ্যালেঞ্জ করি না, পরীক্ষার খাতাও তো চ্যালেঞ্জ করি যে আমার 5টা আবার দেখেন, সেরকম একটা বোর্ড বিষয়। পরীক্ষা। এইটা আপনার জাতীয় নির্বাচন, জাতীয় রাজনীতি বা সরকারের বা বিরোধী দলের পরিবর্তন কোনো প্রভাব পড়বে না। না, আতিক ভাই, আমি একটু আপনাকে যেতে চাই। সেটা হচ্ছে যে আজকে দেখেছি যে মির্জা আব্বাসের পক্ষে, মির্জা আব্বাসকে বা যে হুমকি ধামকি দেওয়ার ঘটনায় নাসিরুদ্দিন পাটোয়ারি এনসিপির, তার বিরুদ্ধে একটা মামলার আবেদন করা হয়েছে। কিন্তু সেই মামলা আবেদন করার পর বিএনপি থেকে আবার তাকে শোকজ করা হচ্ছে, যিনি যে মামলা আবেদন করেছিলেন, বিএনপির এক নেতা। কিন্তু আমরা আবার দেখেছি নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি একটি গালি দিয়ে আসলে অশ্রাব্য ভাষায় কথা বলছেন মির্জা আব্বাসকে, আজকে ইফতারের একটি আয়োজনে দেখেছি রাজধানীতে। সেটাকে আসলে আপনারা কীভাবে মূল্যায়ন করবেন, যদি আপনাদের ছোট সঙ্গী এনসিপি নাসিরুদ্দিন পাটোয়ারি আপনাদের সঙ্গে? এটা মনে করছে আমরা যারাই রাজনীতি করি, রাজনৈতিক একটা শিষ্টাচার আমাদের সবাইকে মেনটেন করতে হবে। দ্বিতীয় মামলাটা যেটি করেছেন, আসলে মানহানি মামলা কিন্তু আইনি কিছু বিষয় আছে, আপনি যার ব্যাপারে তাকে কিন্তু মামলাটা করতে হয়। এই ধরনের মামলা কিন্তু আওয়ামী লীগের আমলে হয়েছিল, মাহমুদুর রহমানের মামলা করার বিরুদ্ধে। অধিকার তো সবারই না, আছে, যেমন তেমনি আবার কিন্তু বাক স্বাধীনতার অধিকার আছে, কিন্তু গালি কি দিতে পারে না? মানহানি মামলা কিন্তু সাধারণত যাকে নিয়ে করা হয় তিনি করতে পারেন। তো আমরা মনে করি যেই বা যারাই হোক, এখানে আমরা সবাই রাজনৈতিক যে একটা মানে আমাদের স্বাধীনতা বজায় রাখা প্রয়োজন, যাতে এমন কোনো শব্দ আমরা না করি যেটা আসলে অনেক সময় রাজনৈতিক বহির্ভূত হয়ে যায় আমাদের, এটা সবাই খেয়াল করা প্রয়োজন। জি, যেহেতু সবাই আমরা রাজনীতি মাঠে এক থাকবো, সেই মেনটেন আশা করা যায় আমাদের রাজনৈতিক সৌন্দর্যতা আরও বেশি আমরা বজায় রাখতে পারবো। জি, আতিক ভাই এবং হেলাল ভাই, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।